হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলেখ্য কোচিং। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে গণিতের উপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল তার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি বন্ধুরা আজকের ক্লাস থেকে তোমরা সেগুলো খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। তার আগে যারা এই চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটি এবার দেখে নেওয়া যাক। দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 আজকে আমরা আলোচনা করব। প্রথম অঙ্কটি আমরা দেখে নিচ্ছি। প্রথম অঙ্কটি হলো ax² প্লাস bx প্লাস c সমান 0। এখানে a b c তিনটে বাস্তব আর a নট ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত আমাদের লিখতে বলেছে। তাহলে দেখো এখানে যে সমীকরণটি দেওয়া আছে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটি হলো b² মাইনাস 4ac সমান 0 এটা হতে হবে। তাহলে b² মাইনাস 4ac সমান 0 হলে এই সমীকরণে বীজদ্বয় সমান হবে। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 2-এর প্রবলেমটি হলো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে এখানে একটা বৃত্ত বলে দিয়েছে। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্ত এঁকে নিলাম। এবার কি বলেছে? জ্যা বলে দিয়েছে। তাহলে জ্যা আমরা একটা টেনে নিচ্ছি। তাহলে বৃত্তের কেন্দ্র ও জ্যায়ের নাম দিয়ে দিচ্ছি আমরা এবি। এবার কি বলেছে? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে যখন দূরত্ব বলেছে আমাদের মনে রাখতে হবে সবসময় লম্ব দূরত্ব হবে। তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব টানা হলো, এই ওডি লম্বটা টানা হলো। এবার এই ওয়ে যুক্ত করছি। এই ওয়েটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি। এবার আমাদের আমরা একটা উপপাদ্য শিখেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে এবি জ্যাটা আছে তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করেছে, এডি আর বিডি, এদের সমান ভাগে ভাগ করেছে। তাহলে আমাদের এডির মাপটা আমরা তাহলে পেয়ে যাব। জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 12, তাহলে হাফ অফ এবি মানে 6। তাহলে এডি সমান আমরা কি বলতে পারবো? হাফ অফ এবি, সমদ্বিখণ্ডিত করছে। তাহলে হাফ ইন্টু 12 সমান 6 সেমি। এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে ও এ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজে সেই আমরা জানি অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমানই হবে ও স্কোয়ার। এখান থেকে আমরা ওডির মানটা বার করে নেব। তাহলে ওডি স্কোয়ার প্লাস এডির মান বসিয়ে দিচ্ছি 6 স্কোয়ার, ও এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার। ওডি স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান হচ্ছে এটা হচ্ছে 100 মাইনাস 36। তাহলে এটা আসছে 64 ওডি স্কোয়ার। ওডি সমান আমাদের আসছে √64 সমান 8। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 3-এর প্রবলেমটি হলো দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত লেখো। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য ধরে নেব। ধরি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য
যথাক্রমে এ একক ও বি একক। এবার আমাদের দেওয়া আছে কি আয়তনের অনুপাত, তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহুর কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ কিউব বাই বি কিউব সমানই হবে 1/8। এবার এ বাই বি তার হোল কিউব, এটাকে আমরা ওরকম একই ফর্মে লিখবো, কিউব ফর্মে ট্রান্সফার করে, তাহলে 1/2 তার হোল কিউব। তাহলে দেখো 1/8 আমরা পাচ্ছি, তাহলে দুদিকেই কিউব আছে তাহলে উঠে যাবে, তাহলে 1/b এ বাই বি সমান হচ্ছে 1/2। এবার আমাদের কী বার করতে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে সেটা আমরা লিখব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখব 6, বাহু প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার ইজ টু 6 বি স্কোয়ার দ্বিতীয় ঘনকের। এবার এখান থেকে লিখতে পারবো এটা আমরা 6 এ স্কোয়ার বাই 6 বি স্কোয়ার, 6 কেটে যাচ্ছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে এ বাই বি তার হোল স্কোয়ার। এবার এ বাই বি এর মান কি বেরিয়েছে 1/2 তার স্কোয়ার সমান 1/4 সমান আমরা পাচ্ছি 1:4। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত পাচ্ছি 1:4। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। নেক্সট প্রবলেমটি হলো 4টা 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমাদের বার্ষিক সুদের হার বার করতে হবে। তাহলে যেগুলো দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিই। আসল ব্র্যাকেটে পি সমান হচ্ছে 400 টাকা, সময় ব্র্যাকেটে এন সমান বলা আছে 2 বছর, আর আমাদের বার্ষিক সুদের হার বার করতে হবে। তাহলে সুদের হার ব্র্যাকেটে আর সমান জিজ্ঞাসার চিহ্ন। এবার আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা লিখব। সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার এখানে যেটা সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 441 সমান পি এর মান বলে দিয়েছে 400 ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100, আর এর মানটাই বার করতে হবে, আর এন বলে দিয়েছে 2 বছর, তাহলে 2। এবার আমরা ইকুয়েশনটা একটু ঘুরিয়ে লিখব। 401 প্লাস আর বাই 100 তার স্কোয়ার 441, 400টা এদিকে নিচে চলে আসবে, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার তার স্কোয়ার 441/400 অতএব 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এবার এটাকেও আমাদের স্কোয়ার ফর্মে রাখতে হবে, তাহলে আসছে আমাদের 21/20 তার স্কোয়ার। তাহলে উভয় দিকে স্কোয়ার আছে, তাহলে উভয় দিকে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 21/20। এবার একটা এই দিকে এলে মাইনাস আকারে আসবে, তাহলে আর বাই 100 সমান 21/20 মাইনাস 1, তাহলে আর বাই 100 সমান এটা ক্যালকুলেশন করলে হবে 1/20, তাহলে আর সমান হচ্ছে 100/20 সমান 5। অতএব বার্ষিক সুদের হার আমরা পেলাম হচ্ছে 5%। এরপর আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। পাঁচের প্রবলেমটি হলো x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে এখানে ক্রমিক সমানুপাতি বলা আছে, তাই এটাকে আমরা লিখব x/12 সমান 12/y সমান y/27। তাহলে এবার আমরা কি করব, এক্স আর ওয়াই এর মান বার করতে দিয়েছে, তাহলে আমরা প্রথমে লাস্ট দুটো নিয়ে কাজ করব। তাহলে লাস্ট দুটো সমান আছে, তাহলে 12/y সমান y/27।
এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান 12 ইন্টু 27 সমান ওয়াই সমান তাহলে কি √12 ইন্টু 27। এবার এটাকে আমরা ভেঙে লিখব 3 ইন্টু 12টাকে ভাঙলে 3 ইন্টু 2 ইন্টু 2 আর 27টাকে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 3। এবার দেখো √, এই 3 আর এই 3 নিয়ে 3 স্কোয়ার ইন্টু এই দুটো 2 নিয়ে 2 স্কোয়ার ইন্টু আর এই দুটো 3 নিয়ে 3 স্কোয়ার। এবার এখান থেকে আমরা একটা একটা করে বেরিয়ে আসবে রুটের ভিতর থেকে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3 সমান 18। অতএব ওয়াই সমান আমরা পেয়ে গেলাম 18। এবার কি বলেছে, তাহলে এবার এই প্রথম দুটো নিয়ে আমরা কাজ করব। তাহলে x/12 সমান 12/y, x/12 সমান 12/y এর মান বসিয়ে দেব 18। তো x সমান 12/18 ইন্টু 12। এবার আমরা কাটাকাটি করব, 6 দিয়ে কাটলে 3, তা 2, 3 দিয়ে কাটলে এটা 4, তাহলে x সমান আসছে 8। অতএব x সমান 8 এবং y সমান আমাদের 18। এবারে আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। পরের প্রবলেমটা আমরা দেখে নেব। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তের অবস্থিত একটি বিন্দু, কোণ ওবিসি 60 ডিগ্রি হলে কোণ ওসিএ কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই। প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিলাম। এবার কি বলেছে, এবি ব্যাস টেনে নিচ্ছি, এবি। সি হচ্ছে যে কোনো একটা বিন্দু, এটা সি। এবার কি বলে দিয়েছে, ও বিসি, তাহলে ও বিসি, এটা বিসিটা যুক্ত করতে হবে। তাহলে এই কোণটা বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি। কি বার করতে দিয়েছে, ও সিএ, তাহলে এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে এই কোণটা কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এই ওবি আর ওসি এই দুটো বাহু পরস্পর সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজ ও বিসি কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে এই যে ভূমির দিকের যে দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, তাহলে পরস্পর সমান হবে। তাহলে যেহেতু ওবি সমান ওসি, অতএব কোণ ওবিসি সমান কোণ বিসিও সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। আবার দেখো এই কোণ এ সি বি, এই যে এই গোটা কোণটা, এটা তাহলে কি অর্ধবিস্তস্ত কোণ, তাহলে 90 ডিগ্রি হবে। আমরা জানি অর্ধবিস্তস্ত কোণ 90 ডিগ্রি। তাহলে আবার কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এবার আমরা এই কোণটা বার করব। তাহলে মেন এই 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলেই আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে কোণ ও সি এ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 7 প্রবলেমটি এবার আমরা দেখব। 7 প্রবলেমটি হলো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সে 100 একক। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। তাহলে এবার আমরা এখান থেকে কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু এখানে বাহু কত 100, তাহলে 100
স্কোয়ার এত বর্গ একক। তাহলে 6 ইন্টু 1,0,0,0 বর্গ একক সমান 6,0,0,0 এত বর্গ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ একক বেরোলো। এবার কি বলেছে, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেলে, তাহলে 50% বৃদ্ধি হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, নতুন ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, 100 + 50 একক সমান 150। এবার নতুন ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল বার করব, সমান কি 6 ইন্টু বাহু স্কোয়ার 150 তার স্কোয়ার এত বর্গ একক সমান 6 ইন্টু 22500 এত বর্গ একক। এবার এটা গুণ করলে হচ্ছে 135 তিনটে শূন্য এত বর্গ একক। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার যে দুটো সমগ্রতলের ক্ষেত্রফল করে যেখানে বৃদ্ধি বলেছে শতকরা বৃদ্ধি, তাহলে আমরা নতুন ঘনকের যে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল তার থেকে এটা বাদ দিলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে মোট ক্ষেত্রফল বৃদ্ধি, মোট ক্ষেত্রফল বৃদ্ধি সমান 135,000 মাইনাস 6,000 এত বর্গ একক সমান হচ্ছে 75,000 বর্গ একক। এবার আমরা শতকরা বৃদ্ধি করব, শতকরা বৃদ্ধি সমান কি মোট বৃদ্ধি, এইটা শতকরা এখানে ক্ষেত্রফল বৃদ্ধি বার করতে হবে, ক্ষেত্রফল বৃদ্ধি 75,000। এবার আগের ক্ষেত্রফল কত ছিল, 6,000 ইন্টু 100, শূন্যগুলো কাটছে, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, 2 দিয়ে কাটলে এটা 5 সমান হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 125 এত বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এত বর্গ একক। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। আমরা 8 প্রবলেমটি দেখে নেব। 8 হচ্ছে সমাধান করো 2x + 1 + 3/2x + 1 সমান 4। তাহলে এই যে সমীকরণটা সমাধান করতে দিয়েছে, তাহলে প্রথমে আমরা লসাগু করে নেব। তাহলে লসাগু করলে আসছে নিচে 2x + 1, এবার 2x + 1 দিয়ে এটা গুণ করলে তাহলে 2x + 1 হোল স্কোয়ার হচ্ছে +3 সমান 4। এবার এটা a + b তার হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে a স্কোয়ার 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার প্লাস 3 নিচে হচ্ছে 2x + 1 সমান 4। তো এটা আমরা তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 2x + 1 সমান 4। তাহলে আসছে এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4/2x + 1 সমান 4। এবার 2x + 1টা এখানে গুণ আকারে যাবে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বা 4 ইন্টু 2x + 1। তো এই 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান 8x, 4 দিয়ে গুণ করছে, তাহলে 4 ইন্টু 2x মানে 8x প্লাস 4। এবার এইগুলো সব বাঁ দিকে নিয়ে চলে আসবো আমরা, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x
+4, এটা এদিকে গেলে -8x -4 সমান 0। তাহলে -4 কেটে যাচ্ছে, এই +4 কেটে গেল। তাহলে 4x² এই +4x -8x বিয়োগ করলে হচ্ছে -4x সমান 0। এবার 4x কমন নেব, 4x কমন নিলে হচ্ছে x - 1 সমান 0। তাহলে এটা দেখো 4x ইন্টু x - 1 আছে, তাহলে হয় x সমান 0 হবে, তাহলে x - 1 সমান 0 হবে। তাহলে অতএব x সমান 0 অথবা x - 1 সমান 0। তাহলে এখানে x সমান আসবে 1। তাহলে নির্ণেয় সমাধান হলো x সমান 0 বা 1। এবার নেক্সট প্রবলেমটি দেখে নেব। তবে আমাদের এখানে যে পার্ট 1টা শেষ হলো। এবার আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 দেখে নেব। আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2র প্রথম প্রবলেমটা হলো, নিচে সঠিক প্রশ্ন নির্বাচন করতে দিয়েছে। প্রবলেমটা দেওয়া আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ বলে দিয়েছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে আমরা কি করব, মূলধনের পরিমাণটা ধরে নেব। ধরি মূলধন সমান x টাকা। তাহলে মোট সুদ বলা আছে, তাই মোট সুদ I সমান আমরা কি জানি, x ইন্টু মানে মূলধন ইন্টু হচ্ছে সময় n ইন্টু সুদের হার r/100। আর মূলধন মোট সুদ কত বলে দিয়েছে এইটা, তাহলে ওটা আমরা বসাবো। PNR/25 সমান x ইন্টু n ইন্টু r/100। এবার আমরা এটা গুণ করব, তাহলে 25x ইন্টু n ইন্টু r, আর এদিকে হচ্ছে এটা 100 PNR সমান x সমান, তাহলে আমাদের বার করতে হবে। তাহলে 100 PNR, 25 নিচে আসলো, n নিচে আসবে, rটাও নিচে আসবে। তাহলে n কেটে যাচ্ছে, r কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটলে তো 4 সমান হচ্ছে আমাদের আসছে 4p। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 4p, আমাদের অপশান বি অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। দেখের একের প্রবলেমটি হলো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2, ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 এবং উচ্চতা যথাক্রমে H1 ও H2। এবার কি আমাদের বলে দিয়েছে, উচ্চতার অনুপাত বলে দিয়েছে। তাহলে H1/H2 সমান 1/2, উচ্চতার অনুপাত ওটা 1:2। আর কি বলে দিয়েছে, ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে। তাহলে আবার বলে দিয়েছে ভূমির পরিধি, তাহলে প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধির সূত্র কি হবে, 2πr1, আর দ্বিতীয়টার হচ্ছে 2πr2 সমান কি হবে 3/4। তাহলে 2π কেটে যাচ্ছে, অতএব R1/R2 সমান পাচ্ছি আমরা 3/4। এবার আমাদের কি বলেছে, আয়তনের অনুপাত। তাহলে দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত সমান, এবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে প্রথম লম্ব বৃত্তাকার চোঙটার ভূমির ক্ষেত্রফল কি, πr1² ইন্টু উচ্চতা h1 ইন্টু পাই, দ্বিতীয়টার কাছে πr2² ইন্টু h1 এই h2
এবার আমরা লিখব পাই R1 স্কোয়ার ইন্টু H1 বাই পাই R2 স্কোয়ার ইন্টু H2। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এটা আমরা লিখবো একবার, এটা হচ্ছে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1 বাই H2 সমান R1 বাই R2 তার হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2। এবার R1 বাই R2 সমান কি পেয়েছি 3/4 তার স্কোয়ার ইন্টু H1 বাই H2 পেয়েছি 1/2 সমান হচ্ছে এটা করলে 9/16 ইন্টু 1/2 সমান আসছে 9/32 সমান 9:32। তাহলে আমাদের আয়তনের অনুপাত পেয়ে গেলাম 9:32। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। এবার 2 প্রবলেমটি আমরা দেখব। একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি, এসির দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। এবার দুটো জ্যা বলেছে, তাহলে আমরা একটা জ্যা আর পরস্পর লম্ব বলে দিয়েছে, তাহলে ওরকম করে আমরা আঁকলাম। এটা এ নাম দিলাম, এটা হচ্ছে সি, বি, এবি আর এসি। এবির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 আর এসির দৈর্ঘ্য বলে দিয়েছে 3। আর এইটা তার মানে হচ্ছে লম্ব, তো তাহলে এটা 90 ডিগ্রি। এবার আমরা বিসি যুক্ত করে নেব। তাহলে দেখো এই কোণটা আবার অর্ধবিস্তস্ত কোণ, তাহলে এটা 90 ডিগ্রি। আবার অর্ধবিস্তস্ত কোণ আমরা জানি 90 ডিগ্রি হয়, মানে সমকোণ হয়। তাহলে নিশ্চয়ই এই বিসি কী হবে, ব্যাস হবে। তাহলে এবার আমরা লিখি, যেহেতু এবি লম্ব এসি, অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আবার অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে সেখান থেকে এই বিসিটা কি বৃত্তের ব্যাস। তাহলে বিসিটা বার করলে তার অর্ধেক করলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে বিসি এটা একটা দেখো আবার সমকোণী ত্রিভুজ হচ্ছে, আর এই বিসি হচ্ছে অতিভুজ। তাহলে বিসি স্কোয়ার সমান কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 4 হচ্ছে 16 মানে 25। তো এই বিসি স্কোয়ার সমান হচ্ছে 25, বিসি সমান হচ্ছে √25 সমান 5। তাহলে অতএব বৃত্তের ব্যাস সমান 5 সেমি। অতএব তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটাকে তাহলে হাফ করতে হবে, 5/2 সেমি সমান 2.5 সেমি। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 3 দাগের 2 প্রবলেমটা হলো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো এখানে 2 বছরের সরল সুদ বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব, 1 বছরের সরল সুদটা বার করে নেব। তাহলে 2 বছরের সরল সুদ কত বলেছে, 8,400 টাকা, থেকে 1 বছরের সরল সুদ হচ্ছে 8,400/2 সমান হচ্ছে 4,200 টাকা। এবার দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে এই দুটো থেকে আমরা কি করব, দুটো সুদের মানে সুদের অন্তর কত আছে সেটা বার করে নেব। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের
পার্থক্য। তাহলে 8,652 মাইনাস 8,400 টাকা সমান হচ্ছে 252 টাকা। তাহলে দেখো যে চক্রবৃদ্ধি সুদটা এত টাকা বেশি হচ্ছে। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যে 1 বছরে যে সরল সুদটা পাই সেটা আসলের সাথে যুক্ত হয়ে যায়, সেই জন্যই আমাদের 2 বছর পর যে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়। তাহলে নিশ্চয়ই এই 4200 টাকার উপরেই এই যে বেশি সুদটা পাচ্ছি আমরা, তার মানে এই 4200 টাকার উপরেই এই সুদটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 4200 টাকার 1 বছরের সুদ হচ্ছে এত টাকা। তাহলে 4200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। মানে 1 টাকার 1 বছরের সুদ 252 বাই 4,200 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 252 বাই 4,200 ইন্টু 100। 0 0 কাটছে, 0 0 কাটছে, 6 দিয়ে কাটলে 42 দিয়ে কাটলে এটা 6, তাহলে 6 টাকা। অতএব বার্ষিক সুদের হার হচ্ছে 6%। তাহলে আমরা বার্ষিক সুদের হার পেয়ে গেলাম 6%। আবার 1 বছরের সরল সুদ আমরা জানি 4,200 টাকা। তাহলে এখান থেকে আমরা সরল সুদের সূত্র ফর্মুলাটা ফেলব। আবার সরল সুদ I সমান PTR বাই 100। এখানে P সমান আসল, T সমান সময়, R সমান সুদের হার। বা সরল সুদ হচ্ছে 4,200 সমান P বার করতে হবে, T হচ্ছে 1 বছর, আর এখানে 6 বাই 100। এবার 6P সমান 4,200 ইন্টু 100। P সমান 4,200 ইন্টু 100 বাই 6। 6 দিয়ে কাটলে 7 0 0 সমান 7 0 0 0 0 এত টাকা। অতএব মূলধন সমান 7 0 0 0 টাকা। তাহলে আমাদের মূলধন হচ্ছে এত টাকা। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 4 দাগের প্রবলেমটি হলো, যদি ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 তার হোল স্কোয়ার বাই r সমান b² বাই ac। তাহলে এখানে দেখো বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা জানি অনুপাতকে তুলতে গেলে আমাদের ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা ধ্রুবকটা ধরে নিচ্ছি m। তাহলে ধরি বীজ দুটি হলো, এককে m দিয়ে গুণ করলে m ও rm, আরকে m দিয়ে গুণ করলে rm। এবার আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল সমান m ইন্টু rm সমান কি হবে c বাই a সমান আর m স্কোয়ার সমান হচ্ছে c বাই a, m স্কোয়ার সমান হচ্ছে c বাই ar। এবার আরেকটা আমরা কি জানি, বীজদ্বয়ের যোগফল m প্লাস rm সমান কি জানি মাইনাস b বাই a। এখান থেকে mটা আমরা কমন নেব, তাহলে 1 প্লাস r সমান হচ্ছে মাইনাস b বাই a। অতএব m সমান আমরা বার করে নেব মাইনাস b 1 প্লাস r ইন্টু a।
এবার কি করব, এই যে এমটা বেরিয়েছে এটা এখানে বসিয়ে দেব। তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি 1 প্লাস আর ইন্টু এ তার হোল স্কোয়ার। তাহলে ডান দিকে সি এ আর যেমন ছিল, সি বাই এ আর যেমন ছিল সেরকম থাকবে। অতএব এবার এটা স্কোয়ার করব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে বি স্কোয়ার 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার সমান সি বাই এ আর। এবার এটা গুণ করব আমরা, তাহলে 1 প্লাস আর তার হোল স্কোয়ার সি এ স্কোয়ার, সিটা গুণ হয়ে যাবে সি এ স্কোয়ার সমান এই দিকটা হচ্ছে এ বি স্কোয়ার ইন্টু আর। এবার 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর করবো, কারণ এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে। দেখো এইটাই আমরা এদিকে করব, তাহলে এটা সমান হচ্ছে, তাহলে এবার এ বি স্কোয়ার যেমন ছিল, এবার সি এ স্কোয়ারটা নিচে রাখবো আমরা, সি এ স্কোয়ার সমান এ কেটে যাচ্ছে, একটা এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে বি স্কোয়ার বাই সি এ। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত হলো। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 5 প্রবলেমটি দেখে নেব। দেয়া আছে কি, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এটি একটি হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 33, বইয়ের উপপাদ্য নম্বর 33। এটা আমরা আমাদের একটা ক্লাসে সলভ করে দেখেছি কিভাবে এই উপপাদ্যটি প্রমাণ করতে হবে। তোমাদের জন্য সেই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে তোমরা ওই ক্লাসটি দেখে নিও এবং ওখান থেকে এই প্রশ্নের সলভ তোমরা করতে পারবে। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 6 প্রবলেমটা এবার আমরা দেখে নেব। 6 প্রবলেমটা হলো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে চোঙের উচ্চতা কত এটা বার করতে হবে। তাহলে ধরে নেব আমরা, এখানে ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর ডেসিমি। এবার কি বলে দিয়েছে, উহার ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতাটা, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান হচ্ছে 2r ডেসিমি। এবার আমাদের কি আছে, এখানে আয়তনের ডিফারেন্স বলা আছে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি। তাহলে উচ্চতা এখানে 2r, তাহলে এখানে 2r বসে যাবে, পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমি, তাহলে আসছে আমাদের এখানে 2 পাই আর কিউব, এত ঘন ডেসিমি। এবার কি বলেছে, উত্তরটা যদি 6 গুণ হতো, তাহলে এবার উচ্চতা এইচ সমান হচ্ছে যদি 6r ডেসিমি হলে আয়তন কত, তাহলে চোঙের আয়তন সমান কি হবে, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমি সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় 6r বসবে, এত ঘন ডেসিমি, তাহলে 6 পাই আর কিউব এত ঘন ডেসিমি। এবার কি বলেছে, তাহলে আয়তন এত বেশি হতো, তার মানে দ্বিতীয় ক্ষেত্রের আয়তন মাইনাস এইটা প্রথম ক্ষেত্রের আয়তন সমানই এই যেটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই
আর কিউব সমান হচ্ছে 539। তাহলে এটা হচ্ছে 4 পাই আর কিউব সমান 539, 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউব সমান 539। আর কিউব সমান হচ্ছে 539 ইন্টু 7, 4, নিচে হচ্ছে 22, 11 দিয়ে কাটবো আমরা, তাহলে আসছে 49/2 সমান আর কিউব সমান হচ্ছে আমরা পাচ্ছি 7 ইন্টু 7 ইন্টু 7, কারণ এটা কিউব আছে তাহলে আমাদের এই দিকটাও কিউব আকারে করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এবার আর কিউব সমান আমরা লিখতে পাচ্ছি 7/2 তার কিউব, তাহলে আর সমান আমরা পাচ্ছি 7/2। তাহলে এবার চোঙের উচ্চতা সমান এইচ সমান কি জানি আমরা 2r, 2 ইন্টু 7/2 এত ডেসিমি সমান 7 ডেসিমি। তাহলে আমরা চোঙের উচ্চতা পেয়ে গেলাম 7 ডেসিমি। তাহলে আমাদের এখানে পার্ট 2 শেষ হলো। এবার আমরা পার্ট 3 সলভ দেখে নেব। এবার আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেমটি দেখে নেওয়া যাক। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে দেখো এটাও একটা উপপাদ্য নম্বর 38। এই উপপাদ্যটিও আমরা আগের ক্লাসে সলভ করেছি, আগের একটা ক্লাসে, তার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে গিয়ে তোমরা এই উপপাদ্যের প্রমাণটা দেখে নিও, কীভাবে উপপাদ্যটি প্রমাণ করা হয়েছে, এবং তোমরা খুব সহজেই ওটা বুঝতে পারবে। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। 2 দাগের প্রবলেমটি হলো, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। কোণ ডিএবি সমান 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ এর মান বার করো। তাহলে আমাদের কি বলেছে, এইটা ছবিটা তার বলে দিয়েছে কোণ ডিএবি, এই কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি বলে দিয়েছে। আমাদের বার করতে হবে ডিইএফ এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এই সিডি যুক্ত করে নেব। তাহলে আমরা সিডি যুক্ত করে নিচ্ছি। তাহলে সি কমা ডি যুক্ত করা হলো। তাহলে দেখো এই এ বি সি ডি একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে। তাহলে আমরা এবার লিখি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি সমসময় 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে এই দুটো কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি। তাহলে বিসিডি এই কোণটা সমান আমরা লিখতে পারবো, বিসিডি এই কোণটা সমান লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান হচ্ছে পাবো আমরা হচ্ছে 105 ডিগ্রি। এবার দেখো আবার এই বৃত্তটার ক্ষেত্রে এই সিডিইএফ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আবার এই বাহুটা বেড়ে এসেছে এই চতুর্ভুজটার, তাহলে এইটা হচ্ছে কি বহিক কোণ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিক কোণ বিপরীত অন্তঃকোণের সঙ্গে সমান। তাহলে এইটার অন্তঃকোণ হচ্ছে এইটা, তাহলে এইটা আমরা পেয়ে গেছি 105 ডিগ্রি। তাহলে এই কোণটা সমানই এই কোণটা হবে, তাহলে এইটাও হবে আমাদের 105 ডিগ্রি। তাহলে এবার দেখো আবার সিডিইএফ এক বৃত্তস্থ
চতুর্ভুজ, তাহলে ওর বহিক কোণ এটা বহিক কোণ, তাহলে হচ্ছে বহিক কোণ BCD সমানই হচ্ছে কোণ DEF। বহিক কোণের মান হলো 105 ডিগ্রি, সমানই হচ্ছে DEF। অতএব DEF সমান হচ্ছে আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। এবার আমরা 3 প্রবলেমটি দেখে নেব। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, ধরি গোলকের ব্যাসার্ধ সমান 100 একক। তাহলে এবার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বার করব। তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান কি 4πr², মানে ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার হবে, এত বর্গ একক। এবার কি বলেছে, দেখো 50% বৃদ্ধি করছে ব্যাসার্ধ, তাহলে 50% বৃদ্ধি করলে নতুন গোলকের ব্যাসার্ধ হবে 100 + 50 একক সমান 150 একক। এবার নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে 4π ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে 150 তার স্কোয়ার, এত বর্গ একক। এবার আমাদের কি বলেছে, শতকরা বৃদ্ধি বার করতে হবে, তাহলে আমরা মোট বৃদ্ধিটা বার করে নেব আগে। তাহলে মোট ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি এইটা মাইনাস এইটা, তাহলে 4π 150 তার স্কোয়ার মাইনাস 4π 100 স্কোয়ার, এত বর্গ একক। এবার 4πটা কমন নিয়ে নেব, তাহলে আসছে 150 তার স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, এত বর্গ একক। তাহলে 4π এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 22500 মাইনাস 10000, এত বর্গ একক। তাহলে 4π × 12500 বর্গ একক। এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে মোট বৃদ্ধি 4π × 12500 বাই আগের যেটা ছিল ক্ষেত্রফল, তাহলে 4π × 100 তার স্কোয়ার, এত বর্গ একক মান 4π কেটে গেল, 12500 বাই 1010, এই 1000 এত বর্গ একক, তাহলে 00 কেটে যাচ্ছে। এবার আমরা এখানে ইন্টু 100 হবে, একটা ইন্টু 100, তাহলে 100 100 শূন্য, এই দুটো কেটে গেল, তাহলে আমাদের বৃদ্ধি আসছে 125 বর্গ একক। এবার আমরা নেক্সট প্রবলেমটি দেখে নেব। আমরা 4 প্রবলেমটি দেখে নেব। 4 প্রবলেমটি হলো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 42 ডেসিমি। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে বলেছে কি অর্ধগোলাকৃতি একটা গম্বুজ, তাহলে তার একটা ছবি এঁকে নিই। এটা একটা অর্ধগোলাকৃতি গম্বুজ, এর ব্যাসটা বলে দিয়েছে হচ্ছে আমাদের 42। তাহলে কি করছে, এই যে উপরিতল এইটা রং করছে, তার মানে বক্ষতলের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে, কারণ তাহলেই আমরা রং করছে মানে কি ক্ষেত্রফল বরাবর রং করবে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে অর্ধ গোলাকৃতি গম্বুজের
বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ গোলক হলে আমরা জানি বক্ষতলের ক্ষেত্রফল কি হবে 4πr²। তাহলে এখানে অর্ধগোলাকৃতি তাহলে হবে 2πr²। আর হলো এখানে ব্যাসার্ধ, তাহলে 2 পায়ের মান হলো 22/7, আর এর মান হলো ব্যাস বলে দিয়েছে 42, তাহলে 42/2 তার স্কোয়ার। এত হচ্ছে বর্গ ডেসিমি। 2 × 22/7, এটা করলে 21 তার স্কোয়ার বর্গ ডেসিমি। 2 × 22/7, 21 × 21 বর্গ ডেসিমি। 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে এটা গুণ করলে আমাদের আসছে 2772 বর্গ ডেসিমি। এবার দেখো এখানে বলে দিয়েছে বর্গ মিটারে খরচটা দেওয়া আছে, তাহলে আমরা বর্গ ডেসিমিটারটাকে বর্গ মিটারে নিয়ে চলে যাব। মিটারে নিয়ে ডেসিমিটার থেকে মিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, এখানে যেহেতু বর্গ আছে তাই আমরা 100 দিয়ে ভাগ করব। বর্গ থাকলে 100 দিয়ে ভাগ করতে হয় ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে, তাহলে 100 বর্গ মিটার। এবার তাহলে আমরা লিখব মোট খরচ। মোট খরচ রং করতে মোট খরচ সমান হচ্ছে 2772/100 ইন্টু 35 টাকা করে। 1 মিটারে 35 টাকা হচ্ছে, তাহলে এত মিটারে 35 দিয়ে গুণ করতে হবে। এত বর্গ মিটারে 35 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত টাকা। এবার আমরা 5 দিয়ে কাটলে এটা 7, এটা হচ্ছে 20। বা 2 দিয়ে কাটবো 10, এটা কাটলে হচ্ছে 1386 সমান, এটা গুণ করলে আসছে 9702/10 টাকা সমান দশমিকটা 1 ঘর ছড়বে, তাহলে 970.2। যেহেতু টাকা 2 ঘর রাখতে হয় তাই 20 টাকা। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করা হলো, আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং সাথে যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো।